হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। মেডিকেল প্রস্তুতি হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। মেডিকেল প্রস্তুতিটাকে আরো সহজ করে তুলতে মুন্না ভাই তোমাদের সঙ্গে আছে কোশ্চেন সলভ পর্বে। আজকে আমরা আলোচনা করব 2008 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইংলিশ কোশ্চেনটুকু। কথা না বাড়িয়ে কোশ্চেনে চলে যাওয়া যাক। Also, which of the following is emphasizing adjective? Also, নিচের কোনটা emphasizing adjective আছে? দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2020 সালের আগ পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছিল, কোশ্চেনগুলো হিজিবিজি টাইপের। কেমন? যে কোশ্চেনগুলোতে অপশন দুইটা থাকতো, আবার এমন হইতো যে কোশ্চেনগুলোতে কোনো অপশনে নাই, মানে সঠিক আনসার যে চারটা অপশনের মধ্যে কোনটাও সঠিক না, এমন হয়ে থাকতো। কিন্তু এখন কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড, ভেবেচিন্তে সময় নিয়ে করতেছে। এখন কোশ্চেনগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। দেখো এই সেন্টেন্সে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কি? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হচ্ছে জোর দেওয়া, যে অ্যাডজেক্টিভ তার জোর দিবে এবং একদম কথার সেন্স চেঞ্জ করে দিবে, অর্থ চেঞ্জ করে দিবে, সেগুলোকে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলা হয়। দেখো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলতে দেখো ব্রাইট মর্নিং, তাহলে আলোকিত সকাল, তাই কি না? তাহলে অন্ধকার, আলোকিত, হ্যাঁ। আবার ফিনান্সিয়াল হেল্প, এই ফিনান্সিয়াল হেল্প মানে কি? অর্থনৈতিক সহযোগিতা। এখানে কোনো অর্থের চেঞ্জ ঘটেনি কিন্তু, ফিনান্সিয়াল হেল্প। আবার ব্লু শার্ট, তাহলে শার্টের রংটা কি সেটা বলতিছে ব্লু শার্ট। কিন্তু দেখো তো অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড আমরা বলতে পারি না নেগেটিভ অ্যাটিটিউড, তাহলে অ্যাটিটিউডটা অর্থটাই চেঞ্জ হয়ে গেল। কেমন? নেগেটিভ অ্যাটিটিউড। ঠিক একইভাবে কি পজিটিভ অ্যাটিটিউড। তাহলে আনসার হিসেবে আমরা এ এবং ডি কে কারেক্ট ধরতে পারি। হ্যাঁ, ম্যাক্সিমাম বইয়ে এটাকে কারেক্ট হিসেবে ধরছে। তো এটা কেন কারেক্ট? কারণ এমফাসাইজিং অ্যাডজেক্টিভ এমন একটা অ্যাডজেক্টিভ যেগুলো অর্থ চেঞ্জ করার জন্য জোর দেয়। পরের যে নাউনটা থাকবে সেই নাউনের অর্থকে চেঞ্জ করে ফেলবে। যেমন অ্যাটিটিউড, আমি যদি বলি পজিটিভ অ্যাটিটিউড, তার মানে কি এখানে নেগেটিভ কোনো কিছুই বোঝাচ্ছে না। আমি যদি বলি নেগেটিভ অ্যাটিটিউড, তাহলে নেগেটিভ জিনিসটাকে বোঝাচ্ছে। বুঝছো বিষয়? একদম অর্থটাকে চেঞ্জ করে ফেলতেছে। দ্যাটস ওয়াই আনসার হবে কি ডি। আমরা এই নম্বরটা অ্যানসারটাও ধরতে পারি। যেমন ডার্ক নাইট, আমরা বলতেছি কি ব্রাইট মর্নিং, তাই কি না? আলোকিত সকাল। তাহলে এই ক্ষেত্রে, এই দুটার ক্ষেত্রে সবথেকে কাছের যে আনসারটা হতে পারে সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। ঠিক আছে, তোমরা এটা দেখাবা। এরপর কোশ্চেনটা দেখো, which of the following phrase is having the correct meaning? দেখো একটা জিনিস, যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমন ঘটে যে যারা কোশ্চেন করতেছে, কোনো একটা টপিক মাথার মধ্যে ঢুকলে ওই টপিকের উপর কোশ্চেন করতে আসে। বুঝাইতে পারছি বিষয়? আমরা দেখবো এখন এই যে 2008 সালে যে কোশ্চেনটা আসছিল, সেই কোশ্চেনে কত পরিমাণ ফ্রেজ থেকে কোশ্চেন করছে। মানে একবার চোখের মধ্যে ফ্রেজ পড়ছে, মানে ফ্রেজ থেকেই কোশ্চেন করতে হবে। দেখো বলছে which of the following phrase is having the correct meaning? এই ধরনের কোশ্চেন একটু রাফ এন্ড টাফ হয়। তোমরা ফ্রেজটাকে এখন থেকে ভালো করে পড়ে ফেলবা, যাতে করে ফ্রেজ থেকে কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারো। ঠিক আছে? বলছে in the pink a good health and get and ready to go. that in the pink এর অর্থটা ঠিক আছে। in the pink মানে হচ্ছে এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে সুস্বাস্থ্যবান বা স্বাস্থ্য ভালো থাকা। বুঝছো বিষয়? তাহলে আমরা বলতে পারি the man is in the ink, the man is in the pink, the man is in the pink মানে কি লোকটা সুস্বাস্থ্যবান বা লোকটার স্বাস্থ্য ঠিকঠাক আছে। এরপর কোশ্চেনটা দেখো, ড্রপ দ্য হ্যামার গেট রেডি না। আমরা ফ্রেজগুলোর অর্থ জানি, তাহলে অনেকগুলো ফ্রেজের অর্থ আমরা জেনে ফেলবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবা ড্রপ দ্য হ্যামার মানে হচ্ছে কঠোর শাস্তি দেওয়া। ড্রপ দ্য হ্যামার মানে কি? কঠোর শাস্তি দেওয়া। ড্রপ দ্য হ্যামার মানে কি? কঠোর শাস্তি দেওয়া। মনে রাখবা, ড্রপ দ্য হ্যামার কঠোর শাস্তি দেওয়া। ঠিক আছে? উই শুড ড্রপ দ্য হ্যামার। আমরা বলতে পারি দ্য কালপ্রিট, দ্য রেপিস্টদের ড্রপ দ্য হ্যামার করা উচিত, তাই কি না? লক অ্যান্ড লোড, বলছে লক অ্যান্ড লোড যেটা অর্থ দেওয়া আছে, এই অর্থটা ভুল, আগেরটার মতো এই অর্থগুলো হবে না। লক অ্যান্ড লোড মানে হচ্ছে প্রস্তুত থাকা, গেট রেডি। তার মানে আগেরটার অর্থ পরেরটা হবে গেট রেডি, একদম প্রস্তুত থাকা। বলে না যে লক অ্যান্ড লোড করে নাও, একদম প্রস্তুত হয়ে নাও। হ্যাঁ,
তাহলে লক এন্ড লোড মানে গেট রেডি, ইউ শুড লক এন্ড লোড নাও, দ্য ওয়ার ইজ কামিং, যুদ্ধ আসতেছে, প্রস্তুত হয়ে নাও, ঠিক আছে। এরপরে দেখো লুজ ক্যানন, লুজ ক্যানন, এটা উচ্চারণ কিন্তু লুজ হয় আর এটা উচ্চারণ হয় লুজ, ঠিক আছে। বলছে লুজ ক্যানন, লুজ ক্যানন মানে ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স এমনটা না, লুজ ক্যানন মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ ব্যক্তি। আমরা বলি না লাগামহীন ঘোড়া, কি করবে না করবে বোঝা মুশকিল, এমন ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে বলা হয় লুজ ক্যানন, হি ইজ আ লুজ ক্যানন, কখন কি করবে কেউ বলতে পারে না, বুঝছো বিষয়, হি ইজ আ লুজ ক্যানন, সে হচ্ছে একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তি, কখন কি করবে বলা মুশকিল। তাহলে লুজ ক্যাননের যে অর্থটা দেওয়া আছে এটাও বল। এটা কোশ্চেন গুলো একটু কঠিন হয় কারণ ইডিয়ম ফ্রেজ গুলোর অর্থ না জানলে তোমরা আনসার করতে পারবে না, বুঝছো বিষয়, না হলে সবগুলো সঠিক মনে হবে। পরের কোশ্চেনটা দেখো, which of the following sentence contain the correct meaning, কোশ্চেন নিচের কোন যে পেয়ার ওয়ার্ড আছে সেটার সঠিক মিনিং কোনটাতে ঠিকঠাক আছে। দেখো অ্যান্টিফ্যাটি মানে স্ট্রং ডিসলাইক, অ্যান্টিফ্যাটি মানে কি তীব্র ঘৃণা, একদম প্রচুর পরিমাণ ঘৃণা করে সেটাকে অ্যান্টিফ্যাটি। যেমন আই হ্যাভ অ্যান্টিফ্যাটি টু ওয়াইন, মানে কি আমার মদের প্রতি প্রবল ঘৃণা রয়েছে। I have antipathy to the corrupted people, I have antipathy to the rapist, এই কথাগুলো আমরা বলতে পারি, তার মানে এটা ঠিক আছে। এখন তোমরা বাকিগুলোর যদি অর্থ জানতে চাও আমি বলতে পারি, দেখো পোলাইট, পোলাইট মানে ইনডিফারেন্ট উদাসীন না, ইনডিফারেন্ট মানে উদাসীন, আর পোলাইট মানে ধাক্কা মারা, ধাক্কা ধাক্কি করা, ধাক্কা ধাক্কি করা, ধাক্কা ধাক্কি করা, তাহলে পোলাইট মানে কি ধাক্কা ধাক্কি করা, বুঝছো বিষয়। এরপরে দেখো বিকুইথ, বিকুইথ মানে হচ্ছে ডিটারমাইন্ড টু গো না, বিকুইথ এবং ডিভলভ, ডিভলভ মানে উইদাউট সারা না, বিকুইথ এন্ড ডিভলভ এই দুটো হচ্ছে সিনোনিম, তোমরা অর্থগুলো লিখে রাখো। দায়িত্ব অর্পণ করা, দায়িত্ব অর্পণ, দায়িত্ব অর্পণ করা, দায়িত্ব অর্পণ করা, ঠিক আছে। তাহলে বিকুইথ এন্ড ডিভলভ মানে হচ্ছে দায়িত্ব অর্পণ করা, বিকুইথ এন্ড ডিভলভ মানে কি দায়িত্ব অর্পণ করা। আমি এই সবগুলো কোশ্চেনের আনসার গুলো অর্থাৎ সবগুলো অপশনের বাংলাগুলো বলে দিচ্ছি, যদিও ক্লাসটা একটু লং হবে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে, বুঝছো বিষয়টা। এখন আমি যদি শুধু আনসার গুলো বলে দেই মুখস্থের মতো হয়ে যাচ্ছে, তাই কিনা, এই জন্য আমি ইলাবোরেট করে একটু বিষয়গুলো তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখো which of the following phrase, আমি তোমাদের বললাম না যে এডমিশন টেস্টে এরা কোশ্চেন কিভাবে করতে জানা নাই আমার, এখন কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে, কিন্তু আগে একটা টপিক দেখলে না ওই টপিক থেকে কোশ্চেন করতে আসে, ফ্রেজ থেকে আমরা একটা কোশ্চেন পাইলাম, এখান থেকে আবার আরেকটা কোশ্চেন পাচ্ছি। which of the following phrase having correct বাংলা মিনিং, কোনটার সঠিক বাংলা মিনিং আছে, ডাউন টু দা ওয়্যার, ডাউন টু দা ওয়্যার মানে প্রতিযোগিতার উদ্দেশ্য প্রণীতভাবে হেরে যাওয়াটাকে বলা হয় ডাউন টু দা ওয়্যার, তার মানে সেন্টেন্সটা ঠিক আছে, এখানে বাংলাটা একটু অপূর্ণাঙ্গ আছে। ডাউন টু দা ওয়্যার মানে প্রতিযোগিতার উদ্দেশ্য প্রণীতভাবে হেরে যাওয়া। এরপরে কোশ্চেন দেখো নক উড, নক উড মানে কি জানো, ভাগ্য প্রসন্ন হলে, সুপ্রসন্ন হলে এমনটা না, নক উড মানে হচ্ছে আমি ভালো কিছু বলছি এবং পরে এমন একটা কথা বলছি অমঙ্গলটাকে দূর করার জন্য, মানে ভালো কিছু বলার পর অমঙ্গল দূর করার জন্য কোনো কিছু বলা। যেমন আমি পরীক্ষা ভালো দিয়েছি, আল্লাহ না করুক যেন রেজাল্টটা খারাপ না হয়, এই যে আমি ভালো কিছু বললাম, আমি পরীক্ষা ভালো দিয়েছি, আল্লাহ না করুক রেজাল্ট যেন খারাপ না হয়, আমি ভালোভাবে বের হয়েছি যাত্রায়, আল্লাহ না করুক পথে যেন কোনো বিপদ না হয়, এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে নক উড বলা হয়। কি বলা হয়? নক উড। মজার জিনিস না, ইডিয়ম ফ্রেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে খুবই সুন্দর করছে। তোমরা যত বেশি ইডিয়ম ফ্রেজ জানবা, যত বেশি এগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারবা, তত তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ডেভেলপ হবে, স্ট্যান্ডার্ড হবে, স্মার্ট ইংলিশ বলতে পারবা। দেখো পাস দ্য বাক, পাস দ্য বাক মানে কারো মতামত উল্লেখ করা এমনটা না, পাস দ্য বাক মানে হচ্ছে কারো উপর দোষ চাপানো, কারো উপর কি দোষ চাপানো, কারো উপর কি দোষ চাপানো, দোষ চাপানো, এই বুঝছো বিষয়।
চাপানো, বুঝছো? পাঁচ দা বাঘ, কারো উপর দোষ চাপানো। ড্রপ দা হ্যামার, ড্রপ দা হ্যামার, আমরা একটু আগে পড়ে আসলাম ড্রপ দা হ্যামার মানে কঠোর শাস্তি। ড্রপ দা হ্যামার মানে কি? কঠোর শাস্তি, কঠোর শাস্তি দেওয়া। তাহলে কঠোর শাস্তি দেওয়া ইংরেজি হচ্ছে ড্রপ দা হ্যামার। এগুলো হচ্ছে ফ্রেজ। তার মানে এগুলো প্রত্যেকটাই ভুল। সঠিক আনসার কোনটা হবে? ডাউন টু দা ওয়ার, প্রতিযোগিতায় উদ্দেশ্যপ্রণীতভাবে হেরে যাওয়া। Which of the following is a superlative sentence? বলছে নিচের কোনটা সুপারলেটিভ সেন্টেন্স? তাহলে আমরা সুপারলেটিভ সেন্টেন্স জানি, দা অথবা অন অফ দা থাকে। দেখো এখানে so dot dot as আছে, as dot dot as আছে, so dot dot as আছে, এগুলো সবগুলো পজিটিভ ডিগ্রি। তাহলে নুরুল is the best boy in the class, খুব ইজি কোশ্চেন আসছিল। পরের কোশ্চেনটা দেখো, which of the following is a positive sentence in English? আমি তোমাদের বললাম না যে মাঝে মধ্যে মেডিকেলে এমন ধরনের কোশ্চেন করতো ভাই, যে কোশ্চেন থেকে তোমরা হাসবা না, কান কেঁদে দিবা, তোমরা নিজে বুঝতে পারবা না, বুঝছো বিষয়? তো এই কোশ্চেনটা একটু ফলো করো। বলছো which of the following is a positive sentence in English? ইংলিশের মধ্যে কোনটা পজিটিভ সেন্টেন্স? দেখো তো, সাবরিনা is as wise as সুগুপ্তা, এটা কি পজিটিভ সেন্টেন্স না? শাদিন was as active as Ashad, positive sentence. Very few young boys are as industrious as Murad, positive sentence. Baby is taller than any other girl in the class, এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। বুঝছো বিষয়? তাহলে কোশ্চেনটা হওয়া উচিত ছিল which of the following is not a positive sentence? তাহলে কি is not a positive sentence? এটাই মূলত কোশ্চেন, এটাই ছিল, কিন্তু হওয়া উচিত ছিল কি which of the following sentence is not a positive sentence? তাহলে आंसर কোনটা হবে? এ নম্বর आंसर কোনটা হবে? এ। বর্তমানে যে কোশ্চেনটা দেওয়া ছিল 2008 সালে, সেই কোশ্চেনটা ভুল ছিল। তাহলে সঠিক যদি কোশ্চেন করতে তাহলে which one is not a positive sentence, এটা হইতো। ঠিক আছে? এরপর দেখো 7 নম্বর কোশ্চেনে which of the following idiom contain correct English meaning? আমি তোমাদের বললাম না ফ্রেজ চোখে পড়ে গেছে, ফ্রেজের প্রেমে পড়ে গেছে পরীক্ষকরা, কোশ্চেন যারা সেট করে তারা, এই জন্য ফ্রেজের উপর কোশ্চেন করতে আছে। দুইটা কোশ্চেন পাইছি অলরেডি, এটা 3 নম্বর কোশ্চেন। বলছে আর রেয়ার বার্ড, রেয়ার বার্ড সলিউশন সমাধানটা কেমন না? রেয়ার বার্ড হচ্ছে এমন বিষয় বোঝায় যাকে খুব কম দেখা যায়। আমরা বলি না, মনে করো বছরে একদিন কোনো লোককে দেখতেছো, তখন আমরা কি বলি? ইউ আর এ রেয়ার বার্ড, তোমাকে তো দেখাই যায় না, তুমি তো রেয়ার বার্ড হয়ে গেছো। তাহলে ইউ আর আ রেয়ার বার্ড, তার মানে কি? তুমি দুর্লভ ব্যক্তি। তাহলে রেয়ার বার্ড মানে হচ্ছে দুর্লভ ব্যক্তি। রেয়ার বার্ড মানে কি? দুর্লভ ব্যক্তি। রেয়ার বার্ড মানে দুর্লভ ব্যক্তি। ইন দা টুইঙ্কলিং অফ অ্যান আই, ইন দা টুইঙ্কলিং অফ অ্যান আই মানে ইভেন্চুয়ালি, পরিশেষে, এমনটা না। এর সঠিক বাংলা হচ্ছে চোখের পলকে, চোখের পলকে। বলছে আমরা বলি না ডোন্ট ওয়ারি, চিন্তা করিও না, I will get ready, I will get ready in the twinkling of an eye, বলছে চোখের পলকে আমি প্রস্তুত হব। I will get ready in the twinkling of an eye, ঠিক আছে? Keep the flag flying, keep surviving, তাহলে keep the flag flying মানে কি? টিকে থাকা, টিকে থাকা। বুঝছো? মনে করো যুদ্ধের মধ্যে, আমরা আগেকার যুদ্ধের মুভিগুলোতে দেখবা যে পতাকা, দেশের অথবা ধর্মের পতাকা উঁচায় ধরে আছে, হ্যাঁ, সোলজারেরা যতক্ষণ পর্যন্ত পতাকা তাদের হাতে এস্টাবলিশড আছে, তারা তাদের পতাকা অত দূরে না যায় ভাই। ইন্ডিয়ান একটা ছবি আছে বাহুবলী, কাটাপ্পা বাহুবলী, দেখছো কিনা? সবাই দেখছো মনে হচ্ছে, সবাই দেখছো। তো ওখানে দেখবা যে এক দলের সঙ্গে বাহুবলীদের যুদ্ধ লাগে, সেখানে কি পতাকা উঁচাই দেয় না, পতাকা ভেঙে ফেলে, আবার পতাকা উঁচু করে ধরে। এই যে কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মানে কি? কিপ সার্ভাইভিং। এই আনসারটা ঠিক আছে, পরের সেন্টেন্সগুলো ঠিক নাই। আ পিস অফ কেক অ্যান ইন্টিগ্রাল পার্ট, ইন্টিগ্রাল পার্ট মানে অবিচ্ছেদ্য অংশ। আ পিস অফ কেক মানে হচ্ছে সহজ জিনিস, সহজ কাজ। বুঝছো বিষয়? দেন আমি যদি বলি টু কনভিন্স হিম হি ইজ আ পিস অফ কেক, টু কনভিন্স হিম a piece of cake, to convince him is a piece of cake, তার মানে কি? তাকে বোঝানো, তাকে কনভিন্স করা, এটা হচ্ছে সহজ বিষয়। তাহলে পিস অফ কেক মানে হচ্ছে সহজ বিষয়। তার মানে সঠিক आंसर হবে কোনটা? কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং, কিপ সার্ভাইভিং। পরের কোশ্চেনে যাই।
Which of the following sentence use the word down as adverb? নিচের কোন সেন্টেন্সে ডাউন থেকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে? কোশ্চেনটা দেখো। Down when the royal George tried to down him. Is a try হচ্ছে verb, to down him এটা হচ্ছে ইনফিনিটিভ, আর শুধু যদি ডাউন বলো এটা হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। She came down the hill. She came down the hill. She came down the hill. তাহলে বলছে the down train. তাহলে ট্রেন নাউন, নাউনের পূর্বে আছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্স দেখো she came down the hill. She came down the hill. সে নেমে এলো। সে কোথা থেকে? পাহাড় থেকে নেমে এলো। She came down the hill. এখানে দেখো পরের সেন্টেন্সটা down when the royal George. Down when the royal George. তাহলে এখানে the royal George went down, এই এরকম সেন্টেন্সটা হইতো the royal George went down। তাহলে এখানে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ বলো? এখানে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ? ডাউন when the royal George। তাহলে ডাউনটা মূলত এখানে তোমরা মনে করতে পারো ভার্ব অথবা নাউন এমন কোন কিছু হবে, তো এমনটা না। এখানে মূলত বাক্যে জোর দেওয়ার জন্য মাঝে মধ্যে আমরা কি করে জানো, যে অ্যাডভার্বটাকে সেন্টেন্সের শুরুতে বসাই দেই। তাহলে মূলত সেন্টেন্সটা হয়তো দা রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। বুঝছো বিষয়? তার মানে এই সেন্টেন্সের ডাউনটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ডাউনটা হচ্ছে কি? একটা অ্যাডভার্ব। আর এখানে এই ডাউনটা হচ্ছে একটা প্রিপজিশন। ডাউনটা কি? এটা প্রিপজিশন। তাহলে কোনটা হবে आंसर বলো তো? ডাউন when the royal George, এখানে ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। পরের কোশ্চেনে যাই। Also which of the following sentence use the word round adjective? মানে কোন সেন্টেন্সে রাউন্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নেওয়া হয়েছে? আমাদের মেডিকেল এডমিশন প্রস্তুতি ব্যাচ যখন চলে, আমি মেডিকেল প্রস্তুতির স্টুডেন্টকে এমন ভাবে পড়াই যাতে করে ইংলিশে ইনশাআল্লাহ 15 মধ্যে তারা সর্বনিম্ন 13-14 পায়। বুঝছো বিষয়? কিভাবে আমি প্রত্যেকটা জিনিস ইডিয়ম ফ্রেজ থেকে শুরু করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাছ থেকে আদায় করে নেই। এইজন্য গ্রামারে 10, 11, 8, 9, 10 এই যে কোশ্চেনগুলো আছে এগুলো থেকে তারা মিস করে না, এবং ভোকাবুলারি পার্টটা তাদের কাছ থেকে ভালোভাবে আদায় করে নেওয়ার কারণেই তারা 15-14 মধ্যে 14-15 অনায়াসে পেয়ে যায়। দেখো আই স্কোয়ার ইন আ রাউন্ড হোল, এই হোল মানে কি? গর্ত, নাউন, এর পূর্বে আছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। এটা কিন্তু একটা ফ্রেজ। আই স্কোয়ার ইন আ রাউন্ড হোল মানে কাঁঠালের আমসত্ব, মানে ইম্পসিবল থিং। বুঝছো বিষয়? কাঁঠালের কখনো আমসত্ব হয়? অবশ্যই হয় না। কাঁঠালের আমসত্ব এটা মনে রাখবা কেমনে? দেখো আই স্কোয়ার ইন আ রাউন্ড হোল, একটা গোলাকার গর্তের মধ্যে বর্গাকার জিনিস ঢোকাবা। ইজ ইট পসিবল? কখনো পসিবল হবে? গোলাকার গর্তের মধ্যে তুমি কি করবা? বর্গাকার জিনিস ঢুকাবা। এটা কি কখনো সম্ভব হবে? না। এই কারণেই বলছে কাঁঠালের আমসত্ব। এর বাংলাটা কি হবে? কাঁঠালের আমসত্ব। ঠিক আছে? এরপরে বলছে দেখো বর্গাকার, ওটা চতুর্ভুজ লিখে ফেলছিলাম, বর্গাকার অন্য। হ্যাঁ, বলছে দা বয় প্লেড ওয়েল। তাহলে বাকিগুলোতে ফার্স্ট রাউন্ড এখানে নাউন হিসেবে আছে। এখানে বলছে দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, চুপচাপ করে তারা টেম্পল অর্থাৎ মন্দিরটা কি করলো? ঘুরে আসলো। এখানে রাউন্ডটা ভার্ব হিসেবে আছে। কেম রাউন্ড এখানে অ্যাডভার্ব হিসেবে আছে। তার মানে আমাদের বলছে কোথায়? অ্যাডজেক্টিভ হিসেবে আছে। তাহলে आंसर হবে এ নাম্বার। 10 নম্বর কোশ্চেনটায় যাওয়া যাক। Which of the following sentence is correct interrogative form without changing the meaning of the sentence? তার মানে দেখো কোশ্চেন যদি বড় হয়, দেখবা যে ছোট ছোট কোশ্চেন বাট কঠিন। কোশ্চেন বড় হইলে কখনো ভয় পাবা না যে আমি এই কোশ্চেনটা এত বড় কোশ্চেন কি আছে নাই, এমনটা কখনো বলবা না। অন্তত 2 বার কোশ্চেনটা পড়বা, দেখবা বড় কোশ্চেনগুলো आंसर অনেক সহজ হয়। দেখো ইন্টারোগেটিভ করতে বলছে। আমরা কি জানি? কোন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা শুরুতে আসে। তাহলে দা ডিলিংহাম ইয়াংস টুক পাস্ট টেন্স না? পাস্ট কে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই আমরা জানি কি অক্সিলারি ভার্ব ডিড বসে, এরপরে নট বসে। দেখো তো কোথায় আছে? ডিডেন্ট আছে, ডিডেন্ট আছে, ডিডেন্ট আছে, ডিডেন্ট আছে, প্রত্যেকটাতে আছে। তার মানে প্রবলেম কোথায় আছে সেটা আমরা দেখি। বলছে ডিডেন্ট দ্য ডিলিংহাম ইয়াংস টেক আ মাইটি প্রাউড, এখানে প্রাউড আছে ভাই, আমাদের আছে কি এখানে? মাইটি প্রাইড, ওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছে, এইজন্য এটা হওয়ার কোনো চান্স নেই। ডিডেন্ট দ্য ডিলিংহাম ইয়াংস টেক আ মাইট, এখানে মাইটি ছিল, এখানে কি করছে? মাইট করে ফেলছে। মাইট মানে কি? এটা হবে না, শক্তি। হ্যাঁ,
এটা হওয়ার কোনো চান্স নাই, কারণ মাইটি হইতো। পরের অপশনগুলো দেখো, ডিডন্ট দ্য ডিডিং হাম টুক আছে, তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় ভার্বের বেস ফর্ম বসে, এইজন্য টুক আছে দেখি এটা হওয়ার কোনো চান্স নাই, তার মানে ডি নম্বরটা হবে। ডিডন্ট দ্য ডিডিং হাম ইয়াংস টেক আ মাইটি ব্রাইট, এখানে ব্রাইট ছিল আর টাইপ করতে ভুল হয়ে গেছে, ব্রাইট। বুঝছো? তাহলে आंसर কোনটা হবে? आंसर হবে ডি নম্বর। সবাই বুঝছো? কোনো সমস্যা? আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা কোশ্চেন 10 সলভ করলাম, 11 কোশ্চেনে যাই। Which of the following is the correct compound form of this sentence? As he felt a great love for them. যেহেতু সে তাদের প্রতি খুব ভালোবাসা অনুভব করেছে, he placed from them from her. তারা সে তাদেরকে মন থেকে কি করলো? দোয়া করলো। এই সেন্টেন্সটা দেখো, he felt a great love and bless, এটা হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে, এটা হওয়ার কোনো চান্স নেই। he fell কোথা থেকে আসলো? এই ফলের পাস্ট ফর্ম কি? ফল মানে পড়ে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফলেন। এখানে ফিলের কথা বলছে, ফেল হওয়ার কোনো চান্স নাই। পরের সেন্টেন্স দেখো, he felt a great love for them and blessed them from heart, তার মানে সেন্টেন্সটা ঠিক আছে, একদম ঠিক আছে। he felt a great love for them and bless, এই যে প্রেজেন্ট টেন্স করে রাখছে, হ্যাঁ, এই কারণে হওয়ার কোনো চান্স নাই, তাহলে आंसर হবে কোনটা? সি নম্বর। হ্যাঁ, এবার তাহলে আসা যাক 12 নম্বর কোশ্চেনে। বলছে which of the following is the correct direct form of the sentence? he said with joy that that was a very nice thing, that it was a very nice thing হইতো, হ্যাঁ, এখানে ভুল আছে। বলছে he said with joy that it was a very nice thing, তাহলে আমরা কি বসাবো বলো? এটা এক্সক্লামেটরি সেন্টেন্স অবশ্যই, তাহলে অবশ্যই হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হবে। এই যে এখানে হাউ দ্বারা শুরু হয় না, এখানে উইথ দ্বারা শুরু হয়েছে, এই কারণে এই দুটার দিকে তাকাবো না। পরে দেখো, he said what a nice thing it is, তার মানে সেন্টেন্সটা ঠিক আছে। he said what a nice it is, থিং নাই, এখানে যেহেতু থিং আছে এখানে নাই, এটা হবে না। आंसर কোনটা হবে? তাহলে বি নম্বর। ন্যারেশন থেকে প্রতিবারে কোশ্চেন আসে, ন্যারেশন আসবেই, ন্যারেশন ভয়েস এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক মেডিকেল এডমিশনের জন্য। Also, which of the following is the correct form of the sentence? She said, oh, how charming the scenery is. Exclamatory, এটা কি করতে বলছে? আমাদেরকে ইনডিরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে। তাহলে ও এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্লেইন টু বসাইতে হবে, তাই না? তাহলে she explained with wonder, ঠিক আছে, that the scenery was very charming, সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। আর বাকিগুলো দেখার প্রয়োজনে মনে করি না আমি, বুঝছো বিষয়, কারণ বাকিগুলোতে কোনো না কোনো জায়গায় ভুল আছে। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, which of the following sentence is the correct example of past perfect continuous tense? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট एग्जांपल past perfect continuous? আমরা past perfect continuous এর গঠন কি জানি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা হবে आंसर, বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই, কারণ এই গঠনের মধ্যে একটা পড়ে না। 15 নম্বর কোশ্চেন দেখো, which of the following phrase is having the correct meaning? আমি বললাম না যে ফ্রেজ চোখে পড়ছে, পাঁচটা কোশ্চেন ফ্রেজ থেকে দিয়েছে, বুঝছো বিষয়? তাহলে বলছে টেক আ ডাইভ, কোনটা সঠিক आंसर আছে? টেক আ ডাইভ। তাহলে দেখো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, টেক আ ডাইভ মানে ইচ্ছাকৃতভাবে হারা, টেক আ ডাইভ মানে কি? ইচ্ছাকৃতভাবে হারা। আমরা একটা কোশ্চেন পাইছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমি ইচ্ছাকৃতভাবে হারার একটা কোশ্চেন দিয়েছিলাম, এই যে ডাউন দা ওয়্যার মানে কি? প্রতিযোগিতায় ইচ্ছাকৃতভাবে হেরে যাওয়া। তাহলে টেক আ ডাইভ মানে কি? ইচ্ছাকৃতভাবে হেরে যাওয়া। তাহলে যেহেতু এখানে কোশ্চেনটার आंसरটা ঠিক নাই, বাংলাটা ঠিক নাই, বুঝছো বিষয়? স্ট্রেট এন্ড ন্যারো মানে হচ্ছে একদম সোজা পথ। স্ট্রেট এন্ড ন্যারো মানে কি? একদম সোজা পথ। এখানে দেওয়া আছে কি? অ্যাকমপ্লিশমেন্ট অফ 3 সাকসেস অফ উইনস, এটা ভুল ভাই। স্কয়ার মিল আর নিউট্রিয়াস মিল, বুঝছো? স্কয়ার মিল মানে কি? একদম পুষ্টিকর খাবার। উই শুড টেক আ স্কয়ার মিল, আমাদের পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এই সেন্টেন্সের এই ফ্রেজের অর্থটা ঠিকঠাক দেওয়া আছে। আন্ডার দ্য ওয়াটার বলছে ইফ গুড লাক ইজ উইলিং, না এমনটা না, ভাগ্য প্রসন্ন হওয়া এমনটা না। তাহলে আন্ডার দ্য ওয়াটার মানে হচ্ছে বিপদে থাকা, বলে না আই অ্যাম মাই সিচুয়েশন ইজ আন্ডার দ্য ওয়াটার, আমার পরিস্থিতি খুবই খারাপ, আমার পরিস্থিতি একদম বিপদে পড়ে থাকার মতো, বুঝছো বিষয়? এই যে ফ্রেজ থেকে অনেক কোশ্চেন আসছে, আমি তোমাদের একটু অ্যাডভাইস দেই, ফ্রেজটা ভালো করে পড়ে রাখবা, কারণ ফ্রেজ থেকে ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন আসে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের
মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী কোনো কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।